সরলরেখা কাকে বলে? বলছে কোনো একটা সমতলে, ধরে নাও আমাদের ক্ষেত্রে সমতলটা হচ্ছে এই সাদা বোর্ডটা, হোয়াইট বোর্ডটা। তো কোনো একটা সমতলে মানে এই সাদা বোর্ডের উপরে একটা বিন্দু ধরো গতিশীল হওয়া শুরু করলো। গতিশীল হওয়া শুরু করলো ইন দ্য সেন্স যে টাইম চেঞ্জের সাথে সাথে এই বিন্দুটা নিজের পজিশন চেঞ্জ করবে। যদি গতিশীল হওয়া শুরু করে কি হিসাবে, ও গতিশীল হবে এই তলের উপরে, কিন্তু ওর দিকের কোনো পরিবর্তন হবে না, দিক পরিবর্তন হবে না। তখন এই বিন্দুর সঞ্চার পথকে বলা হবে, ওই বিন্দুটার সঞ্চার পথকে সরলরেখা বলে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে গতিশীল বিন্দু পি। ঠিক আছে, তাহলে সরলরেখা কাকে বলে বললাম? একটা গতিশীল বিন্দু কোন একটা তলে যখন সে গতিশীল হচ্ছে, কিন্তু মনে রাখবে ওর কন্ডিশনটা হচ্ছে এরকম ভাবেই ও গতিশীল হয় যে ওর দিক পরিবর্তন হবে না, তখন ও যে সঞ্চার পথ তৈরি করবে সেটাকে সরলরেখা বলে। ক্লিয়ার? তো করে নাও, লিখে নাও এটা। চলো এবার দেখো, সরলরেখা সম্বন্ধে আরো ফার্দার কিছু জানতে গেলে আমাদের সরলরেখার কতগুলো বৈশিষ্ট্য সম্বন্ধে জেনে নিতে হবে। বৈশিষ্ট্য মিন্স সরলরেখাকে ব্যাখ্যা করতে গেলে বা বর্ণনা করতে গেলে আমাদের যে যে জিনিসগুলো সরলরেখা সম্বন্ধে জেনে রাখা দরকার, সেগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে গিয়ে নতি। নতি বা এবার নতি থেকে, নতি একটা কেস, আর প্রবণতা বা নতি মাত্রা আর একটা কেস। প্রবণতা বা নতি মাত্রা বা স্লোপ। ঠিক আছে, নতি বা ইনক্লাইনেশন। নতি বা ইনক্লাইনেশন। ঠিক আছে, এই নতিটা আগে বুঝি, আর নতি মাত্রাটা মানে নতির মাত্রা কি করে নির্ণয় করতে সেটা পরে বুঝছি। তো দেখো, স্ট্রেট লাইনকে আপাতত আমরা 2D ফ্রেমে শিখবো। ঠিক আছে, 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট অ্যাক্সিস ফ্রেমে শিখবো। মানে কি? মানে আমি 2D একটা কার্টেসিয়ান প্লেন আঁকছি, একটা কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম 2D আঁকছি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবার ধরে নাও এটা এদিকে এক্সটেন্ড করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ধরে নাও একটা স্ট্রেট লাইন এইভাবে আছে এবি। তাহলে ওর নতি, নতি বা আনতি বা নত হয়ে থাকা, মানে কতটা কোণে ও নত হয়ে রয়েছে সেটাকেই ওই স্ট্রেট লাইনটার নতি বলে। কিন্তু কতটা কোণে কার সাপেক্ষে নত হয়ে রয়েছে? এক্স অক্ষের সাপেক্ষে। মনে রাখবে, আমি এক্স অক্ষের ধনাত্মক দিক, ধনাত্মক দিকের সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, তার সাপেক্ষে মানে এটাকে বেস নেব, নিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ করে, যে কোণ করে সেই কোণটা, ওটাকে বলা হচ্ছে নতি।
ঠিক আছে? তাহলে থিটা যদি কোনো একটা অ্যাঙ্গেল হয়, অ্যারো দাও, ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছে, ঠিক আছে? তাহলে এইটার না থিটাকে বলা হবে নতি বা ইনক্লাইনেশন বা অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন বা নতি কোণ, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে নতি। তাহলে একটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে, এক্স অক্ষের ধনাত্মক দিক নিতে হবে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হবে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হবে, যেদিকে ঘড়ির কাঁটা ঘোরে তার বিপরীত দিকে নিতে হবে, ঠিক আছে? আমি কিন্তু এই কোণটাকে এইভাবেও মাপতে পারতাম, কিন্তু এটা দেখো ঘড়ির কাঁটার দিকে হয়ে যাচ্ছে, তাহলে এইভাবে মাপবো না, ঠিক আছে? এইভাবে মাপতে হবে আমাকে। হলো? তাহলে এটা গেল তোমার নতি। এবার প্রবণতা বলছে, এই প্রবণতা বা নতিমাত্রা বা স্লোপ বলছে এই যে থিটাটা তার ট্যানের মানকেই, তাহলে ট্যানজেন্ট অফ থিটা এটাকে বলা হচ্ছে প্রবণতা বা বলো নতিমাত্রা বা স্লোপ। প্রবণতা বা নতিমাত্রা বা স্লোপ, তাহলে ট্যান থিটা এটাকে আমরা সাধারণত এম দিয়ে ডিনোট করি। এম কি দিয়ে ডিনোট করি বললাম? এম। এম ফর ম্যাঙ্গো। হলো? করো এতটা করো। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই সামনে কারখানাটা আছে না, ওখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে। আরে হবে কালকে, তাই ধোয়াধুয়ি চলছে আজকে। হ্যাঁ মানে মাহলটা আজকে মানে আগের থেকে একটা আবহাওয়াটা তৈরি করে নিচ্ছে, ঠিক আছে? এই সাউন্ডটা খুব জোরে আসছে নাকি, গানের সাউন্ড? ও আচ্ছা আচ্ছা, হয়েছে, এটা হয়েছে। আচ্ছা চলো, এবার আমি আর একটা ফর্মে বলি যে আমি কত রকম ভাবে আঁকতে পারি, নতি দেখে নাও, ঠিক আছে? এটা ভালো মতো বুঝবো, ওয়ান ডাইমেনশনাল মোশন ফিজিক্সে বুঝতে গিয়ে অনেক হেল্প হবে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, কেন তুমি কাইনেমেটিক্স পড়োনি? কাইনেমেটিক্স তোমাকে এগুলো পড়ানো হয়নি? তোমাকে কাইনেমেটিক্স সবার আগে এগুলো শেখানো হয়েছে। আচ্ছা, এটা দেখো সিধি সরলরেখা, এটা এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, আর ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করে আছে সেটা কিন্তু আমি এই দিক থেকে মাপবো, ঠিক আছে? এইটা হবে থিটা। এবার কারোর মনে হতে পারে, স্যার এক্স অক্ষের ধনাত্মক দিক তো এই পোর্শনটাও পড়ে, তাহলে আমি কেন এই দিক থেকে মাপবো না? দেখো এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, কিন্তু তুমি এটা প্রথমত এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের একটা পার্ট, ঠিক আছে? কিন্তু তুমি যদি এখান থেকে ঘোরাও, তাহলে তোমার পেনের ক্যাপটাকে তুমি যদি এক্স অক্ষের ডাইরেকশন বোঝো, এক্স অক্ষের ধনাত্মক দিকে এই বরাবর হচ্ছে, তাই তো? তাহলে তুমি যদি এদিকে ডাইরেকশন বুঝো, এই পার্টটা কিন্তু সেই ডাইরেকশনটা বোঝাচ্ছে না। তুমি যদি এই পার্টটাকে নিয়ে ঘোরাতে চাও, তোমাকে কি করতে হবে? এইভাবে ঘোরাতে হবে। এবার দেখো এইটা তো অসীম অব্দি বিস্তৃত, তুমি এইটাকে কি করে আলম্ব করে ঘোরাতে পারো, তাই না? ঘোরাতে পারো না। আর তার চেয়ে বড় কথা, তুমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছ। তুমি যদি এদিকে ঘোরাও, তাহলে তুমি কি ওয়াইজ ঘোরাচ্ছ?
এ দেখো 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, বুঝলে? ক্লকওয়াইজ ঘোরাচ্ছ তো, কিন্তু ক্লকওয়াইজ ঘোরানো যাবে না লোকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। তার জন্য এই বরাবর ঘোরাতে হবে থিটা। তাহলে এইটা হবে থিটা, ঠিক আছে? এটা আঁকো, ছবিটা আঁকো। এটা হচ্ছে গিয়ে আর এক ধরনের বলতে পারো স্লোপ, বুঝলে? হ্যাঁ, পরীক্ষায় ছবি না, না, ছবি আঁকাটা শেখাচ্ছি কারণ বহুত অঙ্ক আছে যেগুলো ছবি আঁকা পারলেই অঙ্কগুলো সলভ হয়ে যাবে। তখন তুমি জিজ্ঞাসা করবে, অর্ণবদা পরীক্ষা কি ছবি আঁকতে হবে? তখন আমি বলবো হ্যাঁ, কিন্তু এখন ছবি আঁকতে দেবে না, পরীক্ষা কোনো বলবে না ছবি আঁকো। ঠিক আছে? ধরো তুমি কারোর বাড়িতে মিষ্টি নিয়ে গেলে, তুমি কিন্তু বলবে না যে ওই মিষ্টি থেকে দুটো আমাকে দাও, ওই বাড়িতে কিন্তু এমনি দিয়ে দেবে, তাই না? আচ্ছা, আচ্ছা, আমরা তাহলে নতি বা প্রবণতা এটা কিন্তু আমরা বের করব, ঠিক আছে? নতি বা প্রবণতা, ধরো দুটো বিন্দুর সংযোগকারী সরলরেখার পয়েন্ট লেখো, দুটো বিন্দুর সংযোগকারী সরলরেখার প্রবণতা বা নতি নির্ণয়, ঠিক আছে? কিভাবে করবো সেটা দেখো। ধরো আমি কার্টেসিয়ান প্লেনটা আঁকছি, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে? এবার তুমি দেখো এখান থেকে আমি দুটো পয়েন্ট নিয়ে নেবো, যে দুটো পয়েন্ট দিয়ে একটা সেম স্ট্রেট লাইন পাস করছে, ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট, যার কোঅর্ডিনেট x1 y1, আর এই পয়েন্টটা কিউ পয়েন্ট, যার কোঅর্ডিনেট x2 y2। তার মানে কি? তার মানে আমি যদি এখান থেকে একটা লম্বটা নিই পি এম, আর এখান থেকে যদি একটা লম্বটা নিই কিউ এন, তাহলে দেখো আমাকে যদি পি বিন্দুতে পৌঁছাতে হয়, তাহলে আমার ও থেকে এম যেতে হবে x1, এম থেকে পি অব্দি উঠতে হবে y1, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে যদি কিউ বিন্দুতে পৌঁছাতে হয়, তাহলে আমাকে ও থেকে এন অব্দি যেতে হবে x2, আর এন থেকে কিউ অব্দি উঠতে হবে y2। আমাকে এই স্ট্রেট লাইনটা, এই যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ, ধরো এটার নাম দিয়ে দিলাম এবি, এই এবি সরলরেখাটার প্রবণতা বা নতিমাত্রা বের করতে হবে, মানে ট্যানজেন্ট, সরি ট্যানজেন্ট না, স্লোপ, ঠিক আছে? তাহলে আমি কিভাবে বের করবো? দেখো আমি স্লোপ জানি যে এইটা, মানে এই স্ট্রেট লাইনটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যত কোণ করে, দেখো এই স্ট্রেট লাইনটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এই কোণটা করে থিটা, ঠিক আছে? এবার দেখো এক্স অক্ষের সাথে থিটা কোণ করছে, তাহলে আমি কি করব? এক্স অক্ষের সমান্তরাল করার জন্য পি বিন্দু থেকে এই রেখাটার উপর একটা লম্ব টানবো, এটা নাম দেবো পিএস, ধরো নাম দিয়ে দিলাম পিএস, ঠিক আছে? কেন করলাম এবার দেখো, দেখো কিউএন সরলরেখাটা ও এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর লম্ব, তার উপর আবার পিএস লম্ব, তার মানে কি পিএস সমান্তরাল এক্স অক্ষ, এক্স অক্ষের উপরে পি পি কিউএন লম্ব, আবার কিউএন এর উপরে পিএস লম্ব, তাই তো? মানে দেখো এইটার উপর এটা লম্ব, এটার উপর আবার এটা লম্ব, তাহলে এই দুটো পরস্পর কি হবে? ডেফিনেটলি সমান্তরাল হবে, কারণ দেখো এটা 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি 180 ডিগ্রি, ঠিক আছে? সমান্তরাল হলো। তাহলে পেয়ে গেলাম এটা সমান্তরাল। তাহলে দেখো এই কোণটা, এই দেখো একটা সমান্তরাল সরলরেখা, এই কোণটা আর এই কোণটা এরা পরস্পর কি হয়ে যায় বলো? সিমিলার অ্যাঙ্গেল, বা এটা কি বলে? অনুরূপ কোণ, বাংলায় বলে অনুরূপ কোণ। তাহলে এটাও থিটা হয়ে যাবে, হ্যাঁ কি না?
এটা থিটা হলে এটা থিটা হয়ে যাচ্ছে, দেখো এটা এইটা আর এটা সমান্তরাল আর এবি ভেদক, এইটা আর এটা সমান্তরাল এবি ভেদক, তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে অনুরূপ কোণ হিসাবে। মনে আছে জ্যামিতি? জ্যামিতি 11-এ নেই, কিন্তু জ্যামিতি কিভাবে প্রয়োগ হচ্ছে তাহলে দেখতে থাকো, আর মজা, মানে এটাই মজার জিনিস, মানে যেখানে সেখানে জ্যামিতি ইউজ হবে। হলো? তাহলে দেখো আমি যদি সমকোণী ত্রিভুজটাকে লিখি এখান থেকে, সমকোণী ত্রিভুজ আমাকে তাহলে থিটা বের করতে হবে, আমি থিটাটা এই সমকোণী ত্রিভুজটাকে বের করব, আমাকে প্রবণতা বের করতে হবে, তাই তো? প্রবণতা মানে কি? এম। এম মানে কি বলেছি? এম মেজার করা হয় tan থিটা দিয়ে। তাহলে বলো তো সমকোণী ত্রিভুজ পি এস কিউ এর এটা যদি থিটা হয়, থিটার বিপরীত বাহুকে বলে লম্ব, থিটা লাগোয়া বাহুকে বলে ভূমি, আর 90 ডিগ্রির বিপরীত সাইডে বাহুকে বলে অতিভুজ। তাহলে tan থিটার সংজ্ঞা কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কে আছে? কিউ এস। ভূমি কে আছে? পি এস। তাহলে দেখো কিউ এস মাপতে হবে। দেখো কিউ এস মানে হচ্ছে কিউ এন মাইনাস এস এন, কিউ এন মাইনাস এস এন। আর পি এস, পি এস মানে হচ্ছে কি এম এন, পি এস মানে কি এম এন, ঠিক আছে? কারণ পি এস আর এম এন এটা দেখো একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, তাই না? আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, তাহলে এম এনটা যা পি এসটাও তাই। তাহলে এবার দেখো কিউ এন, কিউ এন মানে কিউ এন লিখি মাইনাস এস এন, দেখো এস থেকে এন, এস এন যা পিএম তা, এস এন যা পিএম তাই। আচ্ছা এম এন মানে কি বলতো? ও এন মাইনাস ও এম, ও এন মাইনাস ও এম। তাহলে কিউ এন, কিউ এনটা কত? ওয়াই টু মাইনাস পি এম, পি এম কত? ওয়াই ওয়ান বাই ও এন কত? এক্স টু, ও এম এক্স ওয়ান। তাহলে আমরা পেলাম স্লোপ ইকুয়ালস টু, এটা কি বলতো? কোটি, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, মানে আমি লিখতে পারি এম ইকুয়ালস টু কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। ক্লিয়ার? এবার তুমি কিন্তু এটাকে এরকম চেঞ্জ করতে পারো, ধরো আমি উপর থেকে -1 কমন নিয়ে নিলাম, তাহলে দেখো মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে কত করে থাকে? ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। তাহলে কিন্তু সেটাও কিন্তু সেম হয়, মানে মোদ্দা কথা হচ্ছে এমন না যে আগে ওয়াই টুই লিখতে হবে তারপরে ওয়াই ওয়ান, আগে এক্স টুই লিখতে হবে তারপরে এক্স ওয়ান। খেয়াল রাখার বিষয় এটা, যদি আমি আগে ওয়াই টু লিখি তাহলে আগে এক্স টু লিখতে হবে, আগে যদি ওয়াই ওয়ান লিখি আগে এক্স ওয়ান লিখতে হবে, ঠিক আছে? তাহলে এম হচ্ছে যে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। এটা হলো, এতদূর করো। আচ্ছা দেখো, তাহলে আমরা এখান থেকে কতগুলো জিনিস নোট করে নিতে পারি। আমি জাস্ট এদিকে মুছে দিচ্ছি। দেখো আমি নোট করতে পারি নাম্বার 1 যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা বা এক্স অক্ষের বা এক্স অক্ষ এর প্রবণতা, দেখো এক্স অক্ষ এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে? 0 ডিগ্রি কোণ করে। তাহলে প্রবণতা এম ইকুয়ালস টু কত হয়ে যাবে? tan 0, tan 0 ডিগ্রি মানে কত মান? 0। তাহলে প্রবণতা 0। তোমাকে যদি বলে দেয় কোনো সরলরেখার প্রবণতা 0, তখন তুমি বুঝে নিতে পারো যে ওই সরলরেখাটা হয় এক্স অক্ষ নিজে, নয়তো
এক্স অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখা হতে পারে, এক্স অক্ষের নিজে হতে পারে অথবা এক্স অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখা হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে তার এদের প্রবণতা, এদের প্রত্যেকের প্রবণতা কত? 0। তাহলে করে নাও। এক্স অক্ষ নিজে হতে পারে, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা বা এক্স অক্ষ নিজে। আর একটা হতে পারে নোট 2। এই টোকা হয়েছে, এটা টোকা হয়েছে, কখন টোকলে? ছবিটা কোথায়? হ্যাঁ, এটা কি কথাবার্তা, ছবি আঁকতে হবে না? এই স্নেহা হয়েছে? বুঝলাম। আচ্ছা, এবার ধরো ওয়াই অক্ষ বা নোট নাম্বার 2, ওয়াই অক্ষ মানে ওয়াই অক্ষ নিজে বা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা এম। আচ্ছা, ওয়াই অক্ষ এক্স অক্ষের সঙ্গে বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে এম হয়ে যাবে tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি মানে আনডিফাইন্ড, tan 90 ডিগ্রি মানে আনডিফাইন্ড। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এটা সরলরেখাটা কি হবে দেখতে? ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, দেখো এটা এক্স অক্ষ, তার সঙ্গে আছে ওয়াই অক্ষ, কারেক্ট? এবার এইটা অথবা এইটা, এরা সবাই দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তাহলে এদের প্রত্যেকের স্লোপ tan 90। ঠিক আছে, করে নাও। আচ্ছা, হয়েছে, এটা হয়েছে। আচ্ছা, নেক্সট নোট নাম্বার 3, দুটি সমান্তরাল সরলরেখার প্রবণতা সমান হয়। ঠিক আছে, মানে ধরো এরকম একটা স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনটা ধরো এবি একটা স্ট্রেট লাইন, এ প্রবণতা যদি m1 হয়, আর ধরো আর একটা স্ট্রেট লাইন আছে সিডি, এর প্রবণতা যদি m2 হয়, আর যদি এবি সমান্তরাল সিডি হয়, তাহলে দেখো সমান্তরাল মানে কি, এরা এক্স অক্ষের সঙ্গে একই অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তার মানে কি tan এর ভ্যালু সেম, তাই জন্য m1 ইকুয়ালস টু m2 হবে। সমান্তরাল সরলরেখা মানে তাই না, যে এক্স অক্ষের সঙ্গে একই কোণ উৎপন্ন করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, তাই জন্যই
সমান্তরাল হচ্ছে। ঠিক আছে, সরলরেখার সমীকরণের বিভিন্ন আকার। আচ্ছা, আচ্ছা, সরলরেখার সমীকরণের সরলরেখার সাধারণ সমীকরণ সরলরেখার সাধারণ সমীকরণ হয় ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে সরলরেখার সাধারণ আকার, সরলরেখার সমীকরণের সাধারণ আকার। ঠিক আছে, এটাকে কি লিখবে? সরলরেখার সমীকরণে সাধারণ আকার। কি বললাম? ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এটার বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে চলরাশি x আর y এর পাওয়ার 1 1 করে আছে। তাহলে যখন কোনো বিন্দুর সঞ্চার পথে x y বা x বা y এর পাওয়ার 1 চলে আসবে, তখন নিঃসন্দেহে বলতে পারো ওটা একটা সরল রেখা হবে। বুঝতে পারলাম? এরপরে স্পেশাল যে সমীকরণগুলো আছে তার মধ্যে ফর্ম নাম্বার 1 দেখো। x অক্ষ বা x অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ। আচ্ছা, x অক্ষ মানে কি গো? x অক্ষের বৈশিষ্ট্যটা হচ্ছে x অক্ষের উপর প্রত্যেকটা বিন্দুর কোটি শূন্য, কিন্তু ভুজ যা তা হতে পারে, তাই না? তার জন্য x অক্ষের সমীকরণ হচ্ছে x অক্ষের সমীকরণ হলো y সমান সমান 0। তাহলে y সমান সমান 0 0 কার সমীকরণ? x অক্ষের। আচ্ছা, x অক্ষের সমান্তরাল সরলরেখা। ধরো এইটা হচ্ছে একটা x অক্ষের সমান্তরাল সরলরেখা যেটা y বিন্দুকে 0, এই বিন্দু দিয়ে পাস করে। মানে এইটা কত? এই লেন্থটা a। মানে তোমাকে কি করতে হবে? মূল বিন্দু থেকে a দূরত্ব উঠতে হবে, তাহলে তুমি 0, এই বিন্দু পাবে। আর এই x অক্ষের সমান্তরাল সরলরেখাটা 0, a দিয়ে পাস করে। মানে তুমি যদি এখান থেকে দু ঘর যাও, তাহলে তুমি যদি এখানে a দূরত্ব ওঠো, তাহলে এই পয়েন্টটা কত হবে? 2, a 3, a 4, a 5, a। মানে ভুজের মান যাই হোক না কেন, কোটির মান কিন্তু সবারই a, কোটির মান কিন্তু সবারই a হচ্ছে। তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু ধ্রুবক। কি বললাম? y ইকুয়ালস টু ধ্রুবক। এটা হচ্ছে ফর্ম নাম্বার 1, করে নাও। আচ্ছা দেখো, আচ্ছা এটা কিন্তু এরকম হতে পারে। ধরো এটা ধরো x অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। ঠিক আছে, আর ধরো এটা এদিকে আছে, তাহলে এটা কি নেগেটিভ? এটা এই বিন্দুটা কত? 0, a। তাহলে এই সমীকরণটা মানে x অক্ষের সমান্তরাল এই সমীকরণটার আকার কি হবে? x ইকুয়ালস টু -a। ঠিক আছে, আর এটার আকার কি হবে? সরি, y ইকুয়ালস টু -a। আর এটা কি হয়ে যাবে? y ইকুয়ালস টু প্লাস। ঠিক আছে, হলো? চলো, এইটা কারণ না, দেখো আমি দেখো y দেখো প্লাসে উঠলেই পাচ্ছি। ঠিক আছে, আর এটা দেখো y মাইনাসে নিচের দিকে নামলেই পাচ্ছি। বুঝতে পারলে?
না না, এই বিন্দুটা আমি তো এটা এটা তো মূল বিন্দু 0,0, তাহলে আমাকে তো নিচে নামতে হবে না। মানে দেখো তুমি এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছ, এর উপরে তুমি যদি এই বিন্দুটাতে আসতে চাও, তাহলে তোমাকে দেখো x অক্ষ বরাবর ধরে নাও 1 যেতে হবে, আর নিচে কত নামতে হবে a, নিচে নামতে হবে মানে নেগেটিভ, তার জন্য মাইনাসে। আবার ধরো এখানে ধরো 2 যেতে হবে, a নামতে হবে মাইনাসে, 3 যেতে হবে, a নামতে হবে মাইনাসে। বুঝতে পারলি? তার জন্য এই সরলরেখাটার উপরে প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্কতে মাইনাস এটা কমন, তাই জন্য y ইকুয়াল টু মাইনাস এ। আচ্ছা, ফর্ম 2, y অক্ষ বা y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে দেখো x ও x ড্যাশ আর y ও y ড্যাশ। তাহলে দেখো y অক্ষের সমীকরণে দেখো y অক্ষের উপরে প্রত্যেকটা বিন্দু ভুজ শূন্য, হ্যাঁ কি না? y অক্ষের উপর প্রত্যেকটা বিন্দু প্রতিটি বিন্দুর ভুজ শূন্য, তার মানে y অক্ষের সমীকরণ x ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার ধরো y অক্ষের সমান্তরাল সরলরেখা, মানে এই দিকে একটা নিলাম, এখানে দেখো প্রত্যেকেরই ভুজ একই হবে, মানে তোমাকে এত দূরে এসে উঠতে হবে, এত দূরে এসে নামতে হবে। তাহলে এটা ধরো a, এবার এটা ধরো b, আর আমি x অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছি, তার জন্য প্লাস b। তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x ইকুয়ালস টু ধ্রুবক। ধ্রুবক মানে কি? প্লাসে হতে পারে, মাইনাসে হতে পারে। ঠিক আছে, ফর্ম 3, দেখো থার্ড ফর্মটা হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার। দারুণ ইম্পর্টেন্ট, প্রবণতা ছেদিতাংশ আকার। ঠিক আছে, বা স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। ঠিক আছে, মানে দেখি আমরা ফার্স্ট একটা কেস, ধরো একটা সরলরেখা আছে, এটা ধরো কোঅর্ডিনেট অ্যাক্সিস x ও x ড্যাশ, আর সরলরেখাটা এটা হচ্ছে y ও y ড্যাশ, এটা অরিজিন, আর সরলরেখাটা ধরো এইভাবে পাস করছে, মানে সরলরেখাটা y অক্ষকে একটা বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে দেখো এই সরলরেখাটার যে তুমি প্রবণতা দেখো, প্রবণতা মানে কি? যতটা অ্যাঙ্গেল করে, তাই তো? আর এই সরলরেখাটার উপরে যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক p ধরে নাও, x, y। তাহলে এই p থেকে x অক্ষের উপর একটা লম্ব টান, ধরো pm। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কি বললাম? থিটা। তাহলে x অক্ষের সমান্তরাল এখান থেকে একটা লম্ব টানি, ধরো এটার নাম দিয়ে দিলাম pn। আর এই যে লেন্সটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে y ছেদিতাংশ, y অক্ষকে সরলরেখাটি
এই যে ও থেকে শুরু করে এইটার নাম দিয়ে দাও পি, না কিউ, পি, ও কিউ, ও কিউ দৈর্ঘ্যে কি করেছে, ছেদ করেছে। তাহলে ও কিউটাকে আমরা কি বলবো, ওয়াই, ওয়াই অক্ষের ছেদিতাংশ, ওয়াই অক্ষের ছেদিতাংশ। তাহলে এটাকে বলবো ওয়াই অক্ষের ছেদিতাংশ। তাহলে এটা যদি ওয়াই অক্ষের ছেদিতাংশ হয়, তার মানে আমাদের এই একটা ছেদিতাংশ জিনিস দিয়ে দিয়েছে, তাহলে এইটার মান আমাদের দেওয়া, এটার মান আমাদের দেওয়া। ধরে নাও এটার মান হচ্ছে সি, তাহলে এই দৈর্ঘ্যটা কত সি। তাহলে দেখো ও কিউর দৈর্ঘ্য যদি সি হয়, ও এন এম এন এর দৈর্ঘ্য কত, সি, ঠিক আছে, এম এন এর দৈর্ঘ্যটাও সি। এবার দেখো পিএম এর দৈর্ঘ্যটা কত, পিএম এর দৈর্ঘ্যটা টোটালটা ওয়াই, আর ও এম এর দৈর্ঘ্যটা কত, ও এম এর দৈর্ঘ্যটা কত, ও এম এর দৈর্ঘ্যটা হচ্ছে এক্স। কারণ পি বিন্দুটা তুমি যদি এক্স যাও আর ওয়াই ওঠো তাহলেই পাবে। তাহলে ও এমটা কত এক্স আর পি এমটা কত ওয়াই। তার মধ্যে দেখো এম এনটা কত সি, তাহলে পিসি কত, পিসিটা পিএন কত, পিএন কত ওয়াই মাইনাস সি, ঠিক আছে, সিটা তো দৈর্ঘ্য। তাহলে দেখো পিএন কত হচ্ছে ওয়াই মাইনাস সি। তাহলে আমি যদি এইটার সাথে অনুরূপ কোণ হিসাবে এইটাকে থিটা করি, তাহলে ট্যান থিটা মানে কি হয়ে যায়, লম্ব মানে থিটার বিপরীত বাহু, মানে ওয়াই মাইনাস সি বাই ভূমি মানে এক্স। তাহলে এটা মানে কি এম ইকুয়ালস টু ওয়াই মাইনাস সি বাই এক্স। তার মানে কোনাকুনি গুণ করে দাও, এম এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস সি। তার মানে ওয়াই মাইনাস সিটাকে এম এক্স এর দিকে নিয়ে আসো, ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এটা হচ্ছে বিন্দু, সরি এটা হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। এটা কোন ফর্ম, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, যেখানে স্লোপ এম বলে দিয়েছে আর থিটা কি, থিটা ওয়াই অক্ষের ছেদিতাংশ বলে দিয়েছে। মাইন্ড ইট, এটা কিন্তু এক্স অক্ষের ছেদিতাংশ না। করে নাও। এই দিকে স্নেহা, স্নেহা আমি তোমাকে আবার একটা লিঙ্ক পাঠাচ্ছি, হ্যাঁ, জুমের টাইমার আপ হয়ে গেছে, বুঝলে? হ্যাঁ দাঁড়াও। আচ্ছা ফর্ম নেক্সট আমাদের কত, এই যে ফর্ম নাম্বার কত হবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস পয়েন্ট নাম্বার, হ্যাঁ 4, পয়েন্ট নাম্বার ফর্ম নাম্বার 4। ফর্ম নাম্বার 4 কি বলছে দেখো, দুই বিন্দু আকার, দুই বিন্দু আকার, ঠিক আছে। তো দুই বিন্দু আকারটা কি বলছে, ও সরি সরি সরি, আমি না একটা জিনিস ফর্ম বলতে ভুলে গেছি, এক্স ইন্টারসেপ্ট যদি দেওয়া থাকে ফর্ম নাম্বার 3 এতেই, যে যে ছেদিতাংশ প্রবণতা আকার ছিল, প্রবণতা ছেদিতাংশ আকার যে ছিল, ঠিক আছে, তাহলে সেই প্রবণতা ছেদিতাংশ আকারে যদি আমাদের এক্স অক্ষের ছেদিতাংশটা বলা থাকে, ঠিক আছে। দেখো আমরা আগেও কি শিখেছি, প্রবণতা বলে দেওয়া আছে আর ওয়াই অক্ষের ছেদিতাংশ বলে দেওয়া আছে। যদি এক্স অক্ষের ছেদিতাংশ বলে দেওয়া থাকে তখন সেটা হয়ে যাবে, ধরো এক্স অক্ষের ছেদিতাংশ বি, এক্স অক্ষের ছেদিতাংশ ধরে নাও বি, তাহলে সরলরেখাটার সমীকরণ হয়ে যাবে ওয়াই ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস বি। আর প্রুফ করবো না, বহুত টাইম যাচ্ছে, ঠিক আছে, প্রুফগুলো বই থেকে পড়ে দেখে নেবে। এটা দেখো ওয়াই ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস বি, এটা লেখো। নেক্সট হচ্ছে দুই বিন্দু আকার, ফর্ম 4। দুই বিন্দু আকার, ধরো দুই বিন্দু আকার মানে কি, আমাকে একটা সরলরেখার উপরে অবস্থিত যে কোনো দুটো বিন্দু স্থানাঙ্ক বলে দেবে। মানে আমাকে বলে দেবে একটা সরলরেখা ধরো পি x1, y1 ও q
x2, y2 বিন্দুগামী, মানে কি এই দুটো বিন্দু দিয়ে সরলরেখাটা পাস করে, তাহলে সরলরেখার আকার কি হবে? সরলরেখার সমীকরণ হয়ে যাবে, ভালো মতো খেয়াল রাখবে, এদিকে দেখো, সরলরেখার সমীকরণ হয়ে যাবে y মাইনাস y1 ডিভাইডেড বাই y2 মাইনাস y1 ইকুয়ালস টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ঠিক আছে, ঠিক আছে, করে নাও। কিভাবে বলছি, আচ্ছা দেখো ফর্ম 4 হয়ে গেল। আচ্ছা এটা কিভাবে বলছে, যে এটা কিভাবে প্রুফ হচ্ছে, সেটা আমাদের পাবলিক ডিমান্ড আছে জানার, তো জেনে নিই, অসুবিধা নেই। এইটা কিন্তু আমাদের অনেক রকম ভাবেই করা যায়, ঠিক আছে। এই ফর্মটা শুধু এরকম ভাবে আছে, এরকম না। তো দেখি, ধরো একটা স্ট্রেট লাইন আছে এরকম, আর এই স্ট্রেট লাইনের ওপরে, স্ট্রেট লাইনটার নাম ধরো এ বি, আর ওর ওপরে দুটো বিন্দু, একটা আছে পি x1 y1, আর একটা আছে কিউ x2, y2, ঠিক আছে। এবার দেখো আমরা কিন্তু একটা জিনিস জানি, যে দুটো বিন্দু দেওয়া থাকলে তাহলে তার স্লোপ কত হবে সেটা আমি জানি, তাই তো। স্লোপ কি হয়ে যায়? স্লোপ হয়ে যায় y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তাই তো। এবার তুমি যদি দেখো যে পয়েন্ট স্লোপ ফর্মে যদি ফেলে দাও, তাহলে দেখো y মাইনাস, তো পয়েন্ট স্লোপ ফর্ম তো হয়নি, সরি। তো দেখো আমরা আর কিভাবে করবো, আচ্ছা আমরা পয়েন্ট স্লোপ ফর্মটাকে দেখে নিই, তারপরে এটা করবো, ঠিক আছে। এই প্রুফটা আগে পয়েন্ট স্লোপ ফর্মটা দেখে নিই, তারপরে করছি, ঠিক আছে। এটা এখানে রাখো, তারপরে করছি। আচ্ছা দেখো পয়েন্ট নাম্বার 5, তাই তো। পয়েন্ট নাম্বার কোনটার জন্য, না জায়গা ছাড়তে হবে। দেখো পয়েন্ট নাম্বার 5, ধরো বিন্দু প্রবণতা আকার, বিন্দু প্রবণতা আকার, ধরো একটা সরলরেখা p x1, y1 বিন্দুগামী, এবং সেই সরলরেখাটা এবং তার প্রবণতা ধরে নাও m, ঠিক আছে। তাহলে সরলরেখার, খুলো তো, খুলে আছে তো, সরলরেখার সমীকরণ কত হবে? y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। কেউ রাখছে? বন্ধ করো। হ্যাঁ এটা করো। আচ্ছা দেখো, এখান থেকে আমি সিমেট্রিক ফর্ম নিয়ে আসবো। কি করে সিমেট্রিক ফর্ম আনি দেখো, আর এটা থেকে আমি 2 পয়েন্ট ফর্মের আকারটাকে প্রুফ করবো, ঠিক আছে। দেখো সিমেট্রিক ফর্ম এর আন্ডারই আছে, সিমেট্রিক ফর্ম বা প্রতিসম আকার। আচ্ছা প্রতিসম আকারটা কিরকম ভাবে হবে? ধরো y মাইনাস y1 ইকুয়ালস টু m, মানে কি tan থিটা, ইন্টু x মাইনাস x1। তাহলে y মাইনাস y1 ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা ইন্টু x মাইনাস x1। তাহলে এটা কত হচ্ছে? y মাইনাস y1 বাই সাইন থিটাটাকে তলা নিয়ে আসলাম, এখানে পড়ে থাকে x মাইনাস x1 বাই কস থিটা। এবার এটা দেখো অনুপাতে চলে এসছে, ঠিক আছে। এবার দেখো আমরা কি জানি, রুট ওভার y মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x মাইনাস x1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লেখা যায় তো।
উপরেরটা দেখো, তার জন্য এই উপরেরটাকে পুরোটাকে আমি একটা ধরে নেবো আর, এই টোটালটাকে আমি ধরে নিচ্ছি আর, এই মানটাকে মানে আর মানে যখন আমি আর লিখবো তখনই যেন তোমার মাথায় এটা আছে, ঠিক আছে। আর এটা মানে ওয়ান, √1 মানে কি, ওয়ান মানে কি আর। তাহলে দেখো তুমি এখান থেকে কি পাচ্ছ, তুমি এখান থেকে পাচ্ছ y মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা ইকুয়ালস টু আর। তাহলে দেখো তুমি এখান থেকে এইটা সমান সমান আর নিয়ে নিতে পারো, y মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা ইকুয়ালস টু আর। তাহলে দেখো y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু আর সাইন থিটা, তাহলে y ইকুয়ালস টু ওয়াই ওয়ান প্লাস আর সাইন থিটা। আচ্ছা, x মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা ইকুয়ালস টু আর, তাহলে x মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু আর কস থিটা, তাহলে x ইকুয়ালস টু এক্স ওয়ান প্লাস আর কস থিটা। তাহলে এই দুটো বলতে পারো সিমেট্রিক ফর্ম স্ট্রেট লাইনের, ঠিক আছে। এটা হচ্ছে সিমেট্রিক ফর্ম, এত দূর করে নাও। এরপরে 2 পয়েন্ট ফর্মটা প্রুফ করছি। 2 পয়েন্ট ফর্মের প্রুফটা দেখো, আমি জাস্ট এখান থেকেই করে নেবো। হ্যাঁ, 2 পয়েন্ট ফর্মের প্রুফটা দেখো। 2 পয়েন্ট ফর্মে কি ছিল, আমাকে দুটো পয়েন্ট দেওয়া ছিল, হ্যাঁ কি না। তাহলে বলো তো, দুটো একটা স্ট্রেট লাইনের উপরে দুটো পয়েন্ট দেওয়া থাকলে তার স্লোপ কি হয়ে যায়, এম হয়ে যায় তোমার কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে আমি দেখো এম এর জায়গায় সেটা লিখে দিতে পারি, y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে আমি দেখো ওয়াই গুলোকে একসাথে যদি নিয়ে আসি একদিকে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এইটাই দেখো 2 পয়েন্ট ফর্ম ছিল, y মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে। হাত দেবেন, হাত দেবেন, হাত দেবেন। ফর্ম 6 বলছে দেখো ইন্টারসেপ্ট ফর্ম, ইন্টারসেপ্ট ফর্ম ছেদিতাংশ আকার। ঠিক আছে, কি বললাম, ইন্টারসেপ্ট ফর্ম বা ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকারটা দেখো বলছে, ধরো একটা স্ট্রেট লাইন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এক্স অক্ষ ধরো এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ, এই দুটোকে, এই স্ট্রেট লাইন ধরো এক্স অক্ষকে এ দূরত্বে এ কমা 0 বিন্দুতে ছেদ করে, মানে কাট করছে, আর ওয়াই অক্ষকে 0 কমা বি বিন্দুতে মানে বি দূরত্বে ছেদ করে। তাহলে এই সরলরেখাটার সমীকরণ হয়ে যাবে, ঠিক আছে। লেখো এক্স অক্ষের ছেদিতাংশ এ একক এবং ওয়াই অক্ষের ছেদিতাংশ বি একক যদি হয়, তাহলে সরলরেখার আকার, সরলরেখার সমীকরণ হয়ে যাবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। ঠিক আছে, ফর্ম 7 নর্মাল ফর্ম, লাস্ট ফর্ম। থিওরি লাস্ট না, ফর্মটা লাস্ট, থিওরি বহুত আছে। নর্মাল ফর্ম অভিলম্ব আকার, ওই কনভার্সনটা আছে, বা নর্মাল ফর্ম। ধরো একটা স্ট্রেট লাইন আছে, এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার এই স্ট্রেট লাইনটা জাস্ট আবার দেখে নি স্ট্রেট লাইনটা। হ্যাঁ, ধরো এরকম একটা স্ট্রেট লাইন আছে। এবার এই স্ট্রেট লাইনটার আমাকে কি বলেছে, অরিজিন থেকে মূলবিন্দু থেকে লম্ব দূরত্বটা বলে দিয়েছে ছোট হাতের পি। তাহলে পিটা কি বললাম, ছোট হাতের পিটা মূল বিন্দু থেকে সরলরেখার
লম্ব দূরত্ব। আমি যদি শুধু দূরত্ব বলতাম তাহলে ওটা লম্ব দূরত্বই বোঝাতো। দূরত্ব মানেই লম্ব দূরত্ব, ঠিক আছে। মূলবিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব পি। আর এই লম্বটা এই অক্ষের সঙ্গে ধরো এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ করে। আলফাটা কি? লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সৃষ্ট কোণ। না, ক্যাপিটাল পি দিয়ে হবে না। তাহলে সরলরেখার সমীকরণটা হয়ে যাবে এক্স কস আলফা ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু স্মল পি। ঠিক আছে, হ্যাঁ চলো। ধর এতে দেখো সরলরেখার সমীকরণের সাধারণ আকার এটা, তাহলে এই আকারে যদি এটা সরলরেখা দিয়ে দেয় আমি এটাকে সবকটা ফর্মে কনভার্ট করবো। ফার্স্ট হচ্ছে গিয়ে ধরো প্রবণতা ছেদিতাংশ আকার, ঠিক আছে। প্রবণতা ছেদিতাংশ আকারে যদি কনভার্ট করতে হয়, দেখো প্রবণতা ছেদিতাংশ আকারে ছিল y ইকুয়ালস টু mx প্লাস সি, মানে y এর সঙ্গে আমার 1 গুণ থাকবে। আমাকে এরকম একটা ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমাদের দিয়ে দেওয়া সমীকরণটা হচ্ছে ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে দেখো by ইকুয়ালস টু মাইনাস ax মাইনাস সি। তাহলে দেখো y ইকুয়ালস টু মাইনাস a বাই বি এক্স মাইনাস সি বাই বি। তাহলে দেখো এইটাকে তুমি যদি এটার সাথে তুলনা করো যে y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তাহলে দেখো যে আমি y মিলে গেল। তাহলে দেখো স্লোপ সমান সমান মাইনাস এ বাই বি হয়ে যাচ্ছে। তাহলে স্লোপটা কত হয়ে যাচ্ছে? মাইনাস এ বাই বি। আর ছেদিতাংশটা কত হয়ে যাচ্ছে? মাইনাস সি বাই বি। আচ্ছা, স্লোপটা তাহলে এই সমীকরণটা দেখে একেবারে স্লোপ বের করার উপায়টা কি? মাইনাস এক্স মানে কি, সরি এ মানে কি? এক্স এর সহগ। তাহলে এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, কোএফিসিয়েন্ট অফ এক্স বাই কোএফিসিয়েন্ট অফ ওয়াই, সেটা হয়ে যাচ্ছে আমাদের স্লোপ। হয়েছে? এটা গেল প্রবণতা ছেদিতাংশ আকার। নেক্সট চলে আসো ছেদিতাংশ আকার। ঠিক আছে, ছেদিতাংশ আকার দেখো, ছেদিতাংশ আকারটা কিরকম ছিল? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। তার মানে কি ডান দিকে 1 থাকবে, ঠিক আছে, এইটা মাথায় রাখবে। দেখো আমাদের এই সমীকরণটা দিয়ে দেবে, কি দিয়ে দেবে? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এটাকে লিখবো ইমপ্লাইজ দ্যাট এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু মাইনাস সি। তাহলে দেখো ডান দিকে 1 করতে হবে, ডান দিকে আছে মাইনাস সি, তাহলে মাইনাস সি কে মাইনাস সি দিয়ে ভাগ করব। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই, শুধু ডান দিকে মাইনাস সি দিয়ে ভাগ করলে হবে না, নিচেও মাইনাস সি দিয়ে ভাগ করতে হবে। তাহলে মাইনাস সি বাই মাইনাস সি, তাহলে এটা দেখো 1 হয়ে গেল। আচ্ছা, এবার এটাকে আমি যদি স্প্লিট করে দিই তাহলে কত হবে? এ এক্স বাই মাইনাস সি প্লাস বি ওয়াই বাই মাইনাস সি ইকুয়ালস টু 1। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে এক্স ডিভাইডেড বাই মাইনাস সি বাই এ। কেন বলো তো? দেখো এই এটা কিন্তু উপরে উঠে যাবে, তাই জন্য আমি উপরে এটাকে নিজের ভাবে লিখতে পারি। কেন? কারণ দেখো না এক্স এর সাথে উপরে কিছু নেই, তাই ওরকম আকারে আনার জন্য। প্লাস ওয়াই বাই মাইনাস সি বাই বি ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের ছেদিতাংশ আকারের কনভার্সন করা, ঠিক আছে। হুম, না না, রেকর্ডিং চলছে তো। এই এতদূর হয়েছে। এবার দেখো নর্মাল ফর্মে যদি নিয়ে আসি,
এটা দেবো আজকে। হ্যাঁ, ধরো নর্মাল ফর্ম। দেখো নর্মাল ফর্মটা কি বলছে, এইটা হচ্ছে আমাদের সাধারণ আকার আছে, এটাকে নর্মাল ফর্মে যদি নিই তাহলে কিরকম হবে। নর্মাল ফর্মটা একবার দেখে নিই, এ কস আলফা প্লাস বি সাইন আলফা ইকুয়ালস টু পি। তাহলে আমরা এটার সাথে এটাকে যদি ইকুয়াল করে দিই, দেখো এ, আচ্ছা এ কস আলফা এক্স ছিল না? হ্যাঁ, নর্মাল ফর্মটা কি লিখেছি? একদম ঠিক, হ্যাঁ। তাহলে এক্স কস আলফা ওয়াই সাইন আলফা, তাই ভাবছি, ভুল হয়ে গেছে, সরি। তো দেখো এ, আর এখানে দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে আমি এটাকে ডান দিকে নিয়ে যাই, মানে বাদিকে শুধু এক্স আর ওয়াই দিয়ে কম্পোনেন্টটা থাক, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু মাইনাস সি। এবার এইটা আর এইটাকে যদি আমি তুলনা করি, 1 ও 2 তুলনা করে পাই, দেখো তুলনা করে কি পাবো। দেখো কস আলফাটা হচ্ছে এ, ঠিক আছে, সাইন আলফাটা হচ্ছে বি, আর বিটা হচ্ছে কি তোমার সি, ঠিক আছে। এত দূর গেল, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো এটাকে অনুপাতটাকে করছি, ধরো কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা মানে কি 1, এটা কি হয়ে যাচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এই অনুপাতটার মানও এইটা, এইটার মানও এইটা, এইটার মানও এইটা। তাহলে দেখো আমি কি পাচ্ছি, কস আলফা বাই এ ইকুয়ালস টু 1 বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এর মান কত বেরোচ্ছে গো? আচ্ছা, পি এর মান আগে দেখি, এখানে সি এর মান কত বেরোচ্ছে। আচ্ছা, এর মান না আমার ঠিক আছে, কস আলফা মানে বের করবো, তাহলে এখানে বসিয়ে দেবো। কস আলফা কত বেরোচ্ছে? এ বাই রুট ওভার, আচ্ছা এখান থেকে সাইন আলফা কত বেরোবে? তাহলে বলো, সাইন আলফা হয়ে যাবে বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আর পি কত হয়ে যাচ্ছে? পি বাই মাইনাস সি ইকুয়ালস টু 1 বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে পি ইকুয়ালস টু মাইনাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইগুলো সব এখানে বসিয়ে দাও, সবকটা মান এখানে বসিয়ে দাও। এক্স কস আলফা জায়গায় কি লিখবো? এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই মানটা, এই মানটা, এই মানটা সব এখানে বসিয়ে দাও, এটাতে বসিয়ে দাও, প্লাস বি এর জায়গায় কি ওয়াই ইন্টু সাইন আলফা, সাইন আলফা জায়গায় কি লিখবো? বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, পি এর জায়গায় কি লিখবো? মাইনাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমাকে যদি এটা দিয়ে দেয়, আমি যদি এটাকে এখানে এরম আকারে লিখি, মানে কি, আমি যদি প্রত্যেকটা টার্মকে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো নর্মাল ফর্মে চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নর্মাল ফর্ম। প্রত্যেকটাকে যদি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই,